হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি অ্যান্ড জয় ইউটিউব চ্যানেলে। তো আমাদের যে ব্যাচটা চলছে মাধ্যমিক এক্সপ্রেস 2026 ব্যাচ, এই ব্যাচে আমি জয় তোমাদের ম্যাথ করাচ্ছি বা করানোর চেষ্টা করছি। সেই কার্যক্রমে সেই প্রক্রিয়ায় আজকে আমাদের লেকচার নাম্বার 5, পরিমিতির লেকচার নাম্বার 5। আমরা অলরেডি 4খানা লেকচার করে নিয়েছি, এবার হচ্ছে 5 নম্বর লেকচার। এই যে চ্যাপ্টারটা পরিমিতির, এইটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। তো আজকেও আমরা সেম কাজই করব, শুধু অঙ্কগুলো করব, তারপরে আরও একটা ক্লাসে আমরা এই পরিমিতির যতগুলো এমসিকিউ এসএকিউ আছে সব আমরা একটা লেকচারে দেখব। তো আমাদের আজকের এই যে পরিমিতির লেকচার নাম্বার 5, এই এখানের চ্যাপ্টার নাম্বার 19 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে রয়েছে বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত সমস্যা, বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত সমস্যা, বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত বাস্তব সমস্যা, শুধু সমস্যা নয়, বাস্তব সমস্যা। বাস্তব সমস্যা মানে আমাদের রিয়েল লাইফে এই ঘনবস্তু রিলেটেড কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের কোশ্চেনকে জিজ্ঞেস করতে পারে, সেটা এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আসলে এই চ্যাপ্টার কিছুই না, এখানে এই চ্যাপ্টারটাই নতুন করে কিছুই নেই। এই চ্যাপ্টারটা কম্বিনেশন হচ্ছে তোমাদের, সরি, আমরা আগের যে 4খানা চ্যাপ্টার করেছি সেই 4খানা চ্যাপ্টারের কম্বিনেশন এটা। 4খানা চ্যাপ্টারে আমরা কি করেছি, প্রথমে করেছি আমরা আয়তঘন, তারপর সেকেন্ড চ্যাপ্টার আমরা করেছি কি, সম্ভবত গোলক করেছি, যাই হোক উল্টো পাল্টা হতে পারে, গোলক, লম্ব বৃত্তাকার, লম্ব বৃত্তাকার চোখ, আরো একটা আমরা কি করেছি, লম্ব বৃত্তাকার শঙ্কু। এই 4খানা চ্যাপ্টার, এদেরকে মিলিয়ে একসাথে মিক্স করে কখনো বৃত্তাকার শঙ্কুর সাথে চোঙকে মিলিয়েছে, কখনো আয়ত ঘনকটাকে কেটে গোলক বানিয়েছে, এই সব করে তৈরি হয়েছে আমাদের এই 5th চ্যাপ্টার, যেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত বাস্তব সমস্যা। তো আজকে আমরা এই চ্যাপ্টারটাই করব। এখানে কনসেপ্ট নতুন করে কিছু নেই, কিন্তু এই যে গল্পগুলো ছিল এই 4টে চ্যাপ্টারের, এই 4টে চ্যাপ্টারের কনসেপ্টটা আমরা একবার মনে করে নিই। যে ফর্মুলাগুলো ছিল সেই সব ফর্মুলাগুলো আমরা একবার দেখে নিই, তারপর আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে যাই। ঠিক, প্রথমে আমরা আয়তঘন দিয়ে শুরু করি। আয়ত ঘনক বা আয়ত ঘন যাই বলি, এই আয়ত ঘনর ক্ষেত্রে কি কি আমরা পড়েছিলাম। 1 নম্বরে পড়েছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। 2 নম্বর করেছিলাম আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে 4 দেওয়ালের ক্ষেত্রফল করেছিলাম, আয়তঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল, তারপরে আয়তঘনকের আয়তন, তারপরে পড়েছিলাম আমরা কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। ওকে, তো ক্ষেত্রফল, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। কিভাবে আসলো, কি করে আসলো, এসব আমরা অলরেডি এই আয়তঘনক চ্যাপ্টারে করে নিয়েছি, এই জন্য কিভাবে আসছে সেটা আর আমরা ড্রাইভ করছি না।
তারপরে চার দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফলের কনসেপ্টটা মনে আছে? শুধু উপর আর নিচে বাদ দিলে চারি সাইডে যে ক্ষেত্রফল রয়েছে সেটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। সেখানে আমরা পড়েছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটাকে আরো একটু মডিফাই করে আমরা লিখেছিলাম, মনে আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কি? এটা হচ্ছে পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা, ভূমির পরিসীমা বা যাই হোক পরিসীমা, আর তার সাথে উচ্চতা আমরা গুণ করেছিলাম। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা গুণ করলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছিলাম। তারপরে ছিল আয়তন। আয়তন হচ্ছে এই আয়তঘনকের ক্ষেত্রে বা সমকোণী চৌপলের ক্ষেত্রে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌপলের তোমার আয়তন। এবার কর্ণের দৈর্ঘ্য আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? কর্ণের দৈর্ঘ্য পড়েছিলাম আমরা দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এইটা ছিল আমাদের আয়তঘনক। এরপর ছিল আমরা পড়েছিলাম ঘনকের ক্ষেত্রে আয়তঘনকেরই একটা পার্ট, সেটা হচ্ছে ঘনক। ঘনকের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? সমগ্র তলের ক্ষেত্রফল পড়েছিলাম। ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে আয়তন, আয়তন, তারপরে পড়েছিলাম আমরা আয়তন, কর্ণের দৈর্ঘ্য। মেইনলি এই তিনটেই পড়েছিলাম আমরা, আয়তন, কর্ণের দৈর্ঘ্য। সমগ্র তলের ক্ষেত্রফল দেখো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করা হয়েছে। ঘনকের ক্ষেত্রে এর দৈর্ঘ্য যা প্রস্থও তাই উচ্চতাও তাই, তো এর ক্ষেত্রফল আসে 6a স্কোয়ার, আয়তন আসে তোমার a কিউব, আর কর্ণের দৈর্ঘ্য আসে রুট টু রুট টু নয় সরি রুট থ্রি আসে, রুট থ্রি। কারণ এইখানে যদি আমি এ এ এ বসাই তাহলে রুট থ্রি এই আমার আসবে। আয়ত ঘনক গেল, ঘনক গেল। এটা হচ্ছে আমাদের একটা চ্যাপ্টারের। এরপরে আমরা যদি লম্ববৃত্তাকার চোঙ টানি, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা কি কি পড়েছিলাম? লম্ববৃত্তাকার চোঙ মনে আছে তোমাদের? এরকম দেখতে ছিল ভদ্রলোক, এরকম দেখতে ছিল, মনে আছে? আশা করি মনে আছে। তো লম্ববৃত্তাকার চোঙের প্রথমে আছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এটা পার্শ্বতলের 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 ক্ষেত্রফল। তারপরে আসে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের পরে আসে আয়তন আসে, আয়তন, আয়তন। এরপরে আসে ফাঁপা চোঙ, লম্ববৃত্তাকার, লম্ববৃত্তাকার কিন্তু এটা ফাঁপা চোঙ, ফাঁপা চোঙ। এর ক্ষেত্রেও এর ক্ষেত্রে ছিল সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, হ্যাঁ, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আর হচ্ছে আয়তন, আয়তন। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ছিল 2 পাই আর ইন্টু এইচ। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল ছিল এই বক্রতলের সাথে যে সমতল দুটো রয়েছে
তার যোগফল, সেটা করলে আসতো তোমার 2 পাই আর যদি নিয়ে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তনের সূত্র ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র লম্ব বৃত্তাকার জন্য। এবার ফাঁপা চোঙের ক্ষেত্রে এর ভেতরের একটা ব্যাসার্ধ হতো, বাইরের একটা ব্যাসার্ধ হতো। আমরা যদি ধরে নিই তোমার বাইরের ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ R1 এবং অন্তর ব্যাসার্ধ R2 যদি হয়, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আসে তোমার 2 পাই, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই এইচ ইন্টু R1 প্লাস R2 প্লাস 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 তার স্কোয়ার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই বক্রতল তার সাথে এর উপরে যে একটা সমতল রয়েছে তার ক্ষেত্রফল যোগ করা হয়েছে। আর এর আয়তন আসে হচ্ছে তোমার পাই এইচ কমন নিলে R1 স্কোয়ার মাইনাস R2 তার স্কোয়ার। এই সবগুলো ফর্মুলা আমরা ড্রাইভ করেছিলাম, কিভাবে আসছে সেটাও দেখিয়েছিলাম। তো তোমরা এগুলো একবার দেখে নাও, তারপরে আরো দুটো চ্যাপ্টারের ফর্মুলাগুলো আমরা একবার লিখে তারপর আমরা আমাদের আজকের চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেখানে প্রবেশ করবো, একবার দেখে নাও। ওকে, দেখে নিয়েছো? আমরা আয়তঘনক করলাম আর লম্ববৃত্তাকার শঙ্কু ওই চোঙ করলাম। এবার আমরা গোলকেরটা লিখে নিই একটু। গোলক, গোলকের ক্ষেত্রে আমরা একটাই তল পেয়েছিলাম বক্রতল, তাহলে সেটা হচ্ছে বক্রতল বা সমগ্র তল একই ব্যাপার। সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন, আয়তন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পেয়েছিলাম 4 পাই আর স্কোয়ার। আয়তন কি পেয়েছিলাম 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে পুরো গোলক ছিল। এবার তারপরে ছিল অর্ধগোলক। অর্ধ অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম তোমার, একটা পেয়েছিলাম বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। আর একটা পেয়েছিলাম সমতল বা সমতলের ক্ষেত্রফল। দেখো কি লিখছি এখন, হঠাৎ করে যদি এই লেকচারটা দেখো তোমাদের মনে হতে পারে স্যার তো শুধু ফর্মুলা মুখস্থ করে এসে ঝেপে যাচ্ছে। না, সেটা নয়। আমরা আগে এই প্রত্যেকটা যখন গোলক পড়িয়েছি, গোলকের ক্ষেত্রে আমরা দেখেছি কাকে কি ধরেছি, কিভাবে করা হয়েছে। শঙ্কুর ক্ষেত্রে দেখেছি। তারপর তোমার মোটামুটি যে 4টে চ্যাপ্টার রয়েছে 4টে চ্যাপ্টারের সূত্রগুলো তো আমরা করে নিয়েছি। তো তোমরা যদি কেউ এই ক্লাসটা প্রথম দেখে থাকো, তোমাদেরকে আমি অনুরোধ করবো যে আগের যে 4টে ক্লাস রয়েছে আমাদের পরিমিতি সেকশনে, সেই ক্লাসগুলো একবার দেখে এসো। আর যারা দেখে এসছো অলরেডি, আশা করি তাদের এই জায়গাতে সমস্যা হচ্ছে না। বক্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, তারপরে আমরা পেয়েছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আর তার সাথে পেয়েছিলাম আয়তন, আয়তন। তো বক্রতলের ক্ষেত্রফল সেটা ছিল এর অর্ধেক 2 পাই আর স্কোয়ার, সমতলের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, সমগ্র তলের ক্ষেত্রফল এদেরকে দুটোকে যোগ করে দিয়ে 3 পাই আর স্কোয়ার করেছিলাম। আর আয়তন, এই আয়তনের অর্ধেক হয়েছিল, সেটা হয়েছিল 2/3 পাই আর কিউব। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলক গেল। এবার আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে। এবার তো লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে
দুটো তল ছিল, একটা হচ্ছে বক্রতল আর একটা সমতল। তাহলে সে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তারপরে ছিল আমার সমতলে, যেটা বৃত্তাকার তল, সমতলের ক্ষেত্রফল। তারপর হচ্ছে সমগ্রতলের সমগ্র সমগ্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল। তারপর ছিল আয়তন। ঠিক, বক্রতলের ক্ষেত্রফল ছিল পাই আর ইন্টু এল। এল হচ্ছে তির্যক উচ্চতা, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। আর সমতলের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল দুটোকে যোগ করে দিয়ে পাই আর কমন নিলে আর প্লাস এল। আর আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে উচ্চতা, মানে এটা যদি আমার একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এই তির্যক উচ্চতা এল, আর এই উচ্চতা এইচ। ওকে, একবার দেখে নাও, তারপরে আমরা আমাদের মেইন চ্যাপ্টারে ঢুকছি। ঠিক আছে, দেখে নিয়েছো? একবার পজ করে চাইলে নোট করে নিতে পারো, কারণ পুরো পরিমিতির সূত্রগুলো চেষ্টা করেছি এক জায়গায় তোমাদের সামারাইজ করে দেওয়ার। তো চলো এবার দেখি দুটো একটা অঙ্ক করার চেষ্টা করি। আমরা 19 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো করছি, কষে দেখি। হ্যাঁ, কি বলে ওটাকে, প্রয়োগগুলো করছি না, কারণ চ্যাপ্টারের অঙ্ক করলে এর প্রয়োগগুলো কভার হয়ে যাবে, বা তুমি যদি সবগুলো প্রয়োগ করে নাও তাহলে চ্যাপ্টারের অঙ্ক আশা করি বাঁধবে না। তো আমি কষে দেখে অঙ্কগুলোই করে দিচ্ছি, যেহেতু প্রয়োগগুলো করে দেওয়া আছে। তো তোমরা এই অঙ্কগুলো একবার দেখে নিও, তারপরে প্রয়োগগুলো একবার দেখে নিও, আশা করি বুঝতে পারবে, আর না পারলে তো আমি আছি। 19-এ 2 দাগ বলছে, কষে দেখি। 2 দাগ বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ কত, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তারপর বলছি এবং তির্যক উচ্চতা, উচ্চতা আর একটা হচ্ছে তির্যক উচ্চতা, সেটাকে আমরা এল দিয়ে লিখি। তির্যক উচ্চতা কত, 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। আচ্ছা, শঙ্কুর উচ্চতা গেল, এবার চোঙের উচ্চতা, এটাকে এই সন ধরে নিলাম। হ্যাঁ, এটাকে এই সন, চোঙের উচ্চতা H2 ধরে নিলাম। H2 কত, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার হলে বলছে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ধরি চোঙের ভূমি চোঙের ভূমিতলের চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান আর। ঠিক, এবার আমাকে কোশ্চেনে এই আরটা আর নির্ণয় করতে বলেনি, ব্যাস নির্ণয় করতে বলেছে, কিন্তু আমাকে বলে দিচ্ছে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা দিয়ে দিল, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তার মানে এই যে শঙ্কু আর এই যে চোঙ, এদের আয়তন সমান, কিন্তু আমরা শঙ্কুর আয়তনের ক্ষেত্রে কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই তো জানি, কিন্তু আমার এখানে তো আর দেওয়া নেই, আর তো দেওয়া নেই, তাহলে আর স্কোয়ারটাকে কি লিখতে পারি? আমি তোমাদের যখন লম্ববৃত্তাকার শঙ্কু করিয়েছিলাম তখন করিয়েছিলাম এটা এটা এল, এটা এইচ এবং এটা আর হলে আমরা লিখতে পারি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করিয়েছিলাম। অতএব এখান থেকে যদি আমি আর স্কোয়ার লিখতে পারি এরকম, এল স্কোয়ার মাইনাস
এইচ স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে আমি একবারে এখানে লিখছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে এর শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় আমি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার লিখে দিলাম ডাইরেক্ট। ঠিক আছে, কোনো কষ্ট নেই। আর তার সাথে এইচ 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর সাথে আমার কি লম্ববৃত্তাকার যে চোঙ, সেই চোঙের আয়তন সমান, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ টু, এটা এইচ ওয়ান, এটা এইচ ওয়ান। ওকে, ঠিক আছে, পাই পাই দিলাম কেটে। এবার আমাকে বার করতে হবে হচ্ছে আর বার করতে হবে। আর যদি বার করতে হয় এখানে ভ্যালু বসানোর চেষ্টা করি, 1/3 এল স্কোয়ার 25 তার স্কোয়ার, এইচ স্কোয়ার হচ্ছে 20 তার স্কোয়ার ইন্টু এইচ ওয়ান হচ্ছে 20 ইকুয়াল টু আর স্কোয়ারের মান আমাকে বার করতে হবে, এইচ টু এর মান 15, সব সেন্টিমিটারে আছে, ওয়েল অ্যান্ড গুড। 25-এর স্কোয়ার করলে হচ্ছে 625, 1/3 625 মাইনাস 400 ইন্টু 20 ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 15, 625 এখানে আসবে 225, 1/3 ইন্টু 225 ইন্টু 20, এইখানে গুণ আছে, এই পাশে এসে 15 ভাগ হয়ে গেল ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক, 15 দিয়ে কাটলে 15কে 15, 5 15 75, মানে এটাকে 15, এটা দিয়ে কাটলে 15ই হবে। 15কে 15, 7 5 12, 5 15 75। ঠিক আছে, 3 5 15, বা 5 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারে। 20-কে 5 ইন্টু 4 লিখেছি। এবার দেখো 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু আর স্কোয়ার। এইসব করার মানে হচ্ছে এই আর স্কোয়ারটাকে এই পাশে যখন রুট করব তখন দুটো দুটো যা থাকে তার থেকে একটা নিলেই হয়ে যায়। তাহলে আমার আর ইকুয়াল টু 5 ইন্টু 10 ইকুয়াল টু, মানে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এটা আমি কি পেয়েছি? ব্যাসার্ধ পেয়ে গেছি। ওকে, তাহলে আমার ব্যাস হবে, অতএব ব্যাস ইকুয়াল টু 10 ইন্টু 2 সেন্টিমিটার ইকুয়াল টু 20 সেন্টিমিটার। ওকে, দেখে নাও, সুন্দর অঙ্ক কিন্তু সহজ অঙ্ক। পরের অঙ্কে যাব আমরা। যাই তাহলে পরের অঙ্কে যাই। সরি, 2 করলাম, এবার আমরা 3 দাগ অঙ্কটা করি। 3 দাগ বলছে, 3 দাগ 3 দাগ বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির পাত্রে কিছু জল আছে। লম্ব বৃত্তাকার চোঙাকৃতির পাত্রে, তাহলে চোঙাকৃতির চোঙাকৃতির পাত্রের ব্যাসার্ধ, পাত্রের ব্যাসার্ধ R1 সমান সমান, ব্যাস দিয়েছে আমাকে কত, 24 সেন্টিমিটার। তাহলে 24/2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তারপরে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। একদম লেমন অঙ্ক, এরকম অঙ্ক আমরা আগে করেছি। বলছে যে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস শঙ্কুর শঙ্কুর ভূমি শঙ্কুর ভূমিতলের শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ
শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ R2 নিলাম, R2 এখানেও আমাকে ব্যাস দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে 6/2 = 3 সেন্টিমিটার ব্যাস পেলাম। ও 4 সেমি উচ্চতা, ভূমিতলের ব্যাসার্ধ দিয়েছে, উচ্চতা দিয়েছে আমাকে h = 4 সেমি। এরকম কতগুলো এরকম 7টি নিরেট শঙ্কু আকৃতি, এরকম লিখি, ধরি এরকম 7টি নিরেট শঙ্কুকে চোঙের জলে ডোবালে x সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ধরে নিলাম আমি। দেখো এই যে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এর যে আয়তন, এই শঙ্কু সবার আয়তন কম্বাইন্ড করে যেটুকু আয়তন হবে, সেই আয়তনটাকে আমি যদি জলে যদি ডোবাই, তাহলে সেই সমপরিমাণ জলটাকে চারিদিকে সরিয়ে দেবে। তা যেটুকু জল সরাবে সেটুকুই উচ্চতা হবে, এটা আমি এক্স ধরে নিয়েছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি শর্ত মতে চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের কি বলে, আয়তন, তাহলে আমি এখানে লিখতে পারি লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে πr²h, এইচটা হচ্ছে আমার এক্স সেন্টিমিটার। এই এক্স সেন্টিমিটার উঁচু উঠছে, তাই জন্য এইচটা এক্স সেন্টিমিটার। πr² = 60, 60খানা কি হয়েছে, শঙ্কু হয়েছে। শঙ্কুর আয়তন 1/3 πr²h। হ্যাঁ, এখানে R2², এখানে R1²h। ঠিক আছে, এই পাই কেটে দিলাম, 3 দিয়ে 60কে কাটলে 20, তাহলে R1 আমার পেয়েছিলাম 12 এর স্কোয়ার ইন্টু এক্স = 20 ইন্টু R2 কত 3 এর স্কোয়ার ইন্টু এইচ কত 4। ওকে, এবার এক্সটাকে এই পাশে রেখে বাকি ওদের ওই পাশে নিয়ে যাই। এক্স = 20 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 বাই 12 ইন্টু 12, স্কোয়ার আছে এই জন্য দুবার লিখেছি। 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20। এক্স = 5 সেন্টিমিটার। তার মানে এতগুলো যদি আমি শঙ্কুকে ডোবাই ওই লম্ববৃত্তাকার চোঙাকৃতির পাত্রের মধ্যে, তাহলে তার উচ্চতা 5 সেন্টিমিটার, মানে ওই জলের উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। সুন্দর এবং সহজ অঙ্ক, দেখে নাও। যদি মনে হয় যে টোকার আছে বা নোট করার আছে, তাহলে এটাকে পজ করে নোট করে নিও। আমি পরের অঙ্কে যাই। ঠিক আছে, চলো এবার আমরা এবার 4 দাগ অঙ্কটা করার চেষ্টা করি। 4 দাগ বলছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে ধরি ভূমির ব্যাসার্ধ সমান 8 এবং উচ্চতা, দুজনের ক্ষেত্রে উচ্চতা সমান বলে দিয়েছে, উচ্চতা সমান h। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে আমাদের যদি বক্রতলের ক্ষেত্রফল বার করতে হয়, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, πr/l। আর এল এর ক্ষেত্রে আমরা কি জানি, l² = h² প্লাস r², অতএব l = √h² প্লাস r²। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্ত মতে আমরা কি লিখতে পারি, প্রথমে আমাকে কি বলছে, শঙ্কুর উচ্চতা, নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই, আর এল তো নেই, এই জন্য আমি এটাকে h² প্লাস r² লিখে দিলাম।
এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই চোঙের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ ইকুয়াল টু 5/8। এটা হচ্ছে আমার গিভেন দেওয়া আছে। পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলাম, 2 8 কাটলে 4 হলো। এবার এখানে থাকছে আমার রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ ইকুয়াল টু 5/4। আমার কাছে চাইছে এদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, এটা হচ্ছে আমার কাছে চাইছে, ঠিক। এবার সেটা তো এখান থেকে যদি আলাদা আলাদা করে বার করি যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, তো একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে উভয় পাশে বর্গ করে দিই, স্কোয়ার করে দিই। তাহলে উপরে হচ্ছে আমার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/16। ওকে ওকে, এবার এটাকে আলাদা করে লিখছি। আলাদা করে লিখলে এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/16। এইখান থেকে কাটাকাটি করলে 1 হচ্ছে, এইচ স্কোয়ার কেটে গেলে 1। আমি নিজেই বুঝতে পারছি না কোনটা আর আর কোনটা এইচ। এটা এইচ আর এটা আর। আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/16। এখানে নিয়ে গিয়ে লিখি, তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/16 মাইনাস 1 বা 25 - 16/16 বা 9/16 আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার। অতএব আর বাই এইচ ইকুয়াল টু 3/4। কি করলাম, এখানে এই লাইনে আরো 3/4 তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার হোল স্কোয়ার কেটে গেল। তাহলে আমার আর ইস টু এইচ হচ্ছে 3:4। ওকে, সহজ ছিল অঙ্কটা, দেখে নিয়েছো। ঠিক হ্যাঁ, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা 5 দাগ অঙ্ক। এরকম অঙ্ক তোমাদের শর্ট কোশ্চেনে দেয়। 5 দাগ অঙ্ক, 5 দাগে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। প্রথমে ধরাধরির কাজটা সেরে নি। ধরি এক্স সংখ্যক গুলি পাওয়া যাবে। কতগুলো গুলি পাওয়া যাবে? এক্স সংখ্যক। গুলি মানে ওই যে মার্বেল যেটা দিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম ওইগুলো। তো বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলো গুলি পাওয়া যাবে। তাহলে আমি একবারে ডিরেক্টলি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখি, মানে এর যা আয়তন আর ওর আয়তন সেম হবে। তাহলে প্রথমে হচ্ছে বড়টার আয়তন 8 সেমি, তার হচ্ছে ব্যাসার্ধ 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 8 এর কিউব ইকুয়াল টু এক্স ইন্টু 4/3 পাই, এইখানে আর হচ্ছে 1 তার কিউব, কারণ বলেছে 1 সেমি দৈর্ঘ্যের। হ্যাঁ, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, 1 কিউব 1 কিউব হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 8 এর কিউব। লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, সরি এটা 1 সেমি ব্যাস বলেছে, তাহলে 1/2 তার কিউব হবে, 1/2 তার কিউব, কারণ ব্যাস বলেছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 1/2। তাহলে এখানে আসবে আমার 8 এর কিউব ইকুয়াল টু এক্স ইন্টু 1/8। অতএব এক্স ইকুয়াল টু 8 ইন্টু 8 ইন্টু 8, 3বার লিখলাম, আর এই আরো একটা 4বার। তো এইসব ইংরেজি যদি তোমরা কমপ্লিট করো তাহলে উত্তর আসবে 4096। এতগুলো গুলি তৈরি করা যাবে। ক্যালকুলেশনটা নিজেরা করে নিও কষ্ট করে। 5 হলো
এবার 6 দাগটা স্কিপ করে আমরা 7 দাগটা করি। 7 দাগে বলছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। বুঝলে, ধরো একটা ঘনক, একটা ধরো এই অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে। একটা ঘনক, ঘনক আকৃতির একটা সরি ঘনক আকৃতির একটা কাঠের গুঁড়ি, এটা একটা কাঠের গুঁড়ি। এই কাঠের গুঁড়ি থেকে আমাকে কি কেটে নিতে বলছে? আমাকে কেটে নিতে বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কু, আমাকে কেটে নিতে বলছে লম্ববৃত্তাকার শঙ্কু। এবার লম্ববৃত্তাকার শঙ্কু ধরো যদি আমি যে দিক থেকে কাটি, এর ঘনক যেহেতু তার মানে এর বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে যদি এখান থেকে কাটি তাহলে এটা আমার এরকম আসতে হবে। এটা কি হবে? ভূমি। তাহলে ভূমির ব্যাস কি হবে আমার? এই যে যে দৈর্ঘ্যটা রয়েছে তার সমান হবে ভূমির ব্যাস, অথবা হ্যাঁ সেটাই হবে, এর ভূমির ব্যাস হবে হচ্ছে আমার এর যে দৈর্ঘ্য তার ব্যাসের সমান, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর যে উচ্চতা হবে সেটা এই দৈর্ঘ্যের সমান হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমার কাছে এখানে তেমন কিছু নেই যে আমি তোমাদের ভিজুয়ালাইজ করে দেখাবো। বলছে যে এই যে লম্ব মানে ঘনক আকার একটা কাঠের গুঁড়ি থেকে একটা লম্ববৃত্তাকার শঙ্কু কাটতে হবে, কিন্তু তাতে আবার সব থেকে কম পরিমাণ কাঠ নষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে যে লম্ববৃত্তাকার ভূমি সেটা আমার, এই দেখো সব মুছে দিলাম, সেই ভূমিটা আমার এই চার বাহুকে স্পর্শ করবে। তাহলে এর যে ব্যাস, এর ব্যাসটা হবে কত? এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান, এবং উচ্চতাটাও কবে? ধরো এখান থেকে এর পেছনের দিকে যেটা এই অবধি গেলে এর উচ্চতা হবে ওর বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ধার বিশিষ্ট ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমিটার। 4.2 ডেসিমিটার, ডেসিটাকে সেন্টি করে দিলে 42 সেন্টিমিটার হয়, ক্যালকুলেশনের সুবিধা হবে। অতএব সব থেকে কম কাঠ নষ্ট করে লম্ব লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নিতে হলে শঙ্কুর ভূমির ব্যাস সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 42 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান কত হবে? 42/2 = 21 সেন্টিমিটার। এবং উচ্চতা ও ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান হবে। অতএব h = 42 সেন্টিমিটার। ওকে, বলছে তাহলে আমাকে আয়তন বার করতে বলছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। এবার আমি উপরের পোর্শনটা মুছে দিই, নাহলে নিচে আর জায়গা নেই আমার লেখার মতো। উপরের পোর্শনটা মুছে দিই। উপরের পোর্শন লিখে অতএব আমি এখানে লিখি অতএব শঙ্কুর আয়তন হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা মনে আছে তোমাদের? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে ভ্যালু বসাই, 1/3 পাই হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 21, 21 × 21, এইচ হচ্ছে 42। 7 3 × 21, 3 3 কেটে দিলাম। বাবা, এত বড় ক্যালকুলেশন করতে গেলে তো আমার মাথা ঘেমে যাবে।
ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করে নিচ্ছি, যেহেতু সময় লাগবে। এমনি ক্যালকুলেশন করতে পারবো না এমনটা নয়, আশা করি তোমরা এতদিনে বুঝেছো। তো ক্যালকুলেশনটা একটুখানি করে নিই। 22 ইন্টু 21 ইন্টু 42, 19404, 19404, 19404, 19404 বর্গ সেমি। না 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 না, কি সব লিখছি, আয়তন বর্গ সেমি লিখছি আমি, ঘন সেমি। ওকে, এরকম অঙ্ক কিন্তু আসতে পারে, সুন্দর অঙ্ক এগুলো। মানে এগুলো হচ্ছে স্টুডেন্টদের খেলানোর অঙ্ক, যে দেখি তুমি কতটা পড়ে এসছো না মুখস্থ করে এসছো। ওকে, ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। সাত করলাম, আটটা করি। আট দাগটা ভালো অঙ্ক, পছন্দ হয়েছে আমার। আট দাগ, আট দাগ বলছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। ধরি চোঙের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান আর, এবং এবং উচ্চতা সমান এইচ ধরলাম। উম, উম, বলছে যে একটি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল ও সমান। ঘনফল মানে কিন্তু আয়তন এখানে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঘনফল, গোলকের ক্ষেত্রে ঘনফল কি হয়? গোলকের 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, আর লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই পাই 3 আর স্কোয়ার এখান থেকে কেটে দিলে এখানে শুধু আর থাকে, মানে আর স্কোয়ার কিউবকে কেটে দিলে এখানে আর থাকে। তাহলে আমাকে আর বাই এইচ বার করতে হবে। আর বাই এইচ ইকুয়াল টু, এইচটাকে এই পাশে এনেছি, ফোরটাকে ওই পাশে নিয়ে গেলে 1/4। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত। গলতি ফলতি তো নেই গিয়া না? একটি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান 4/3 পাই আর কিউব 1/3 পাই আর স্কোয়ার এইচ। সরি সরি সরি, এটা শঙ্কু নয়, শঙ্কু নয়, চোঙ লিখেছি এখানে, আবার শঙ্কু লিখেছি আমি, মাথা খারাপ হয়ে গেছে, সরি হিয়ার। তো চোঙের ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা পেয়েছি, এটা হচ্ছে আমার গোলকের আয়তন, মানে ঘনফল মানে আয়তন, আর এটা হচ্ছে আমার চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তন, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমার থ্রিটা থেকে যাচ্ছে, আর এখানে আর রইল, তাহলে আর বাই এইচ ইকুয়াল টু 3/4। অতএব আর ইস টু এইচ ইকুয়াল টু 3:4। সরি, পড়তে ভুল করেছিলাম। ঠিক আছে, সহজ অঙ্ক, কিন্তু এটা এসএ কিউতে দিতে পারে, 2 মার্কের কোশ্চেনে দিতে পারে, ভালো অঙ্ক। এবার কিছুটা স্কিপ করি, 8-এর পরে এবার 12 দাগ অঙ্কটা করি। বাকি যে অঙ্কগুলো আছে সহজই আছে, চেষ্টা করো, না পারলে তো আছি, আমি আছি, আমাদের গ্রুপ আছে। তোমাদের অঙ্ক করতে করতে যদি কোনো অঙ্কে বেঁধে যায় বা কোথাও বুঝতে অসুবিধা হয়,
তাহলে এই যে ভিডিওটা আপলোড হবে, এই ভিডিও আপলোডের কমেন্ট বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সিম্পলি জয়েন করবে। জয়েন করার পরে তোমাদের যেখানে যা সমস্যা আছে একদম নিজের মনে করে জিজ্ঞেস করতে পারো, সাবজেক্ট রিলেটেড। চলো পরের অঙ্কটা করি, 12 দাগ অঙ্কটা করি। 12 দাগ, 12 দাগ বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বাবা, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 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 r1 সমান সমান 3.2 ডেসিমিটার, 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এখানে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ দিয়েছে, ধরি, কাকে ধরবো, যাই হোক একজনকে তো ধরি, লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা, উচ্চতা মানে তার দৈর্ঘ্যটা, উচ্চতা সমান এইচ, এটা ধরে নিলাম, এটা বার করতে হবে। তার সাথে কি দিয়েছে যে এই যে লম্ববৃত্তাকার দণ্ড একটা নিরেট দণ্ড, এটাকে গলিয়ে ফেলা হয়েছে। লোকের খেয়ে কাজ না থাকলে যা হয়, গলিয়ে ফেলার পরে গোলক তৈরি করেছে, 21খানা গোলক তৈরি করেছে, এবং সেই গোলকের ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ r2 সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা ডেসিমিটারটাকে আমি এটাকে সেন্টিমিটারে করে নিলাম, 32 সেন্টিমিটার। এরকম কতগুলো গোলক তৈরি করা হয়েছে? 21খানা গোলক তৈরি করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ড মানে লম্ববৃত্তাকার চোঙ, চোঙের ক্ষেত্রফল, চোঙের আয়তন পাই r স্কোয়ার এইচ ইকুয়াল টু গোলকের আয়তন 4/3 পাই r কিউব। ঠিক, ওই দুবিধা আশা করি নেই। তাহলে আগে বাড়ি, পাই পাই কেটে দিলাম, r1 হচ্ছে আমার 32, তার স্কোয়ার ইকুয়াল টু 4/3, r2 8 তার কিউব। এখানে এইচ লিখিনি, বা এইচটাকে এই পাশে লিখে 4/3 ইন্টু 8 ইন্টু 8 এই 32 গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, 32 ইন্টু 32 ইন্টু 32, 8 4 8 32, 8 4 8 32। এইটা কি ব্যাসার্ধ দিয়েছিল না ব্যাসই দিয়েছিল? প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2। এইখানে 21টা খেয়ে ফেলাইছি আমি, 21খানা গোলক তৈরি করা হয়েছে না, 21খানা গোলক, এই জন্য 21টা গুণ হবে। আমি তো এইভাবে এরকম উল্টো পাল্টা কেন আসছে? 8 4 8 32, 3 দিয়ে কাটলে 3 7 21, 4 4 কেটে গেল। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 7/4 4 16 এত সেন্টিমিটার। তো সেন্টিমিটার, তাও মনে হচ্ছে কোথাও ভুল করেছি। গাধার মতো কাজ করছে না আজকে, সরি ইয়ার, আজকে একটু ডিস্টার্ব হচ্ছে, আমি মেন্টালি কিছুটা ডিস্টার্ব আছি, তাই জন্য। এখানে স্কোয়ার আছে, এখানে কিউব করে দিয়েছি, না সরি ইয়ার। তাহলে আমার এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 21/32 ইন্টু 32, 8 4 8 32, 8 4 8 32, 4 4 কাটলে 3 7 21, 4 2 8 ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এটা হচ্ছে এর উচ্চতা এইচ। যে লম্ববৃত্তাকার দণ্ডটি ছিল তার উচ্চতা হবে 14 সেন্টিমিটার। ওকে।
ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। এরপর কোনটা করি? 13 দাগ অঙ্কটা করি, ভালো অঙ্ক, ইম্পর্ট্যান্ট অঙ্ক। 13 দাগ। 13 দাগ বলছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ভালো কথা। হ্যাঁ, এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। চলো লেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এখানে ওই সেম গল্প, যে তুমি যে পরিমাণ আয়তন ওর ভিতর ডোবাবে সেই পরিমাণ আয়তনীয় ডিসপার্স করবে। বলছে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে এখন সেই চৌবাচ্চা যদি চৌবাচ্চার চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য দিয়েছে 21 ডেসিমিটার, প্রস্থ দিয়েছে 11 ডেসিমিটার এবং উচ্চতা দিয়েছে 6 ডেসিমিটার। সবগুলো ডেসিমিটার, হ্যাঁ, ডেসিমিটার। এবার বলছে যে এই গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে লোহার গোলকের কত কি ব্যাস, লোহার গোলকের ব্যাসার্ধ আর সমান সমান 21/2 সেন্টিমিটার, 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে এটাকে আমি যদি ডেসিমিটারে লিখতে চাই, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 21/20 ডেসিমিটার। ঠিক। ওকে, এবার শর্ত দেখো, এই উচ্চতা দিয়ে আছে, বলছে এর অর্ধেক জলপূর্ণ আছে। এই উচ্চতার কনসেপ্টটাকে ভুলে যাও, আপাতত ভুলে যাও। কেন বলছি দেখো, আমি লেখার চেষ্টা করি। না, ধরি এরকম 100টি গোলককে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা H ডেসিমিটার বৃদ্ধি, 8 ডেসিমিটার বৃদ্ধি পাবে ধরে নিলাম। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি কি, এটা এই যে ব্যাসার্ধ মানে এই যে গোলক, 100 খানা গোলকের যে আয়তন হবে, তাহলে 100 না, এইচটাকে এই পাশে লিখছি, দৈর্ঘ্য 21, প্রস্থ 11 ইন্টু উচ্চতা এইচ, আয়তন পেয়ে গেলাম। এই পরিমাণ আয়তনও বৃদ্ধি পাচ্ছে। তার সাথে 100 খানা গোলক, প্রত্যেকটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 21/10। এর কিউব করলে 3 বার লিখে দিলাম, 21/10, সরি 21/20, 3 বার লিখে দিলাম। এবার কাটাকাটি করতে হবে, ভয়ঙ্কর কাটাকাটি আসছে যে। ঠিক আছে, কি আর করা যাবে, করতে তো হবেই। এইচটাকে এই পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে গেলে 100 ইন্টু
4 into 22 into 21 into 21 into 21 by 4 22 22 21 21 22 তাহলে নিচে থাকছে 3 into 7 into 20 into 20 into 20 আর নিচে 21 into 11 একটা 21 একটা 21 11 দিয়ে 22কে কাটলে 11 দুগুণে 22 20 দিয়ে 100কে কাটলে 5 7 দিয়ে 21কে কাটলে 3 7 21 3 3 কেটে গেল 5 দিয়ে যদি 20কে কাটি 5 4 5 20 4 4 কেটে গেল তাহলে আমার এইখানে থাকছে 2 দিয়ে যদি 20কে কাটি 10 দুগুণে 20 আলটিমেটলি থাকছে 21/10 দ্যাটস মিন 2.1 ডেসিমিটার এই পরিমাণ উচ্চতা তার বৃদ্ধি পাবে ক্যালকুলেশন কিন্তু সহজই কিন্তু তোমাকে এইসব বুঝতে হবে যে কি বলতে চাইছে ওকে চলো পরের অঙ্কে যাই দেখে নিয়েছো এরপর আমরা করব কিছু তো একটা করব কোনটা করি 14 দাগ করি 14 দাগ 14 দাগ বলছে সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তাহলে ধরি ব্যাস যেহেতু সমান ব্যাসার্ধ সমান হবে ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ ধরে নিলাম উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি নিরেট শঙ্কু প্রথমে আসছে শঙ্কু শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলক নিরেট অর্ধগোলক সব নিরেট কিন্তু অর্ধগোলকের আয়তন ইস্টু নিরেট চোঙের আয়তন এটা আমাকে বার করতে হবে তাহলে শঙ্কুর আয়তন আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস্টু অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ইস্টু চোঙের আয়তন হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ হইল অর্ধগোলকের আয়তন চোঙের আয়তন কাটা যাচ্ছে কি কি পাই আর স্কোয়ার কাটা যাচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সবার ক্ষেত্রে কমন নিয়ে কেটে দিলে তাহলে থাকছে 1/3 ইন্টু এইচ ইস্টু 2/3 ইন্টু আর ইস্টু এইচ ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিন দিয়ে যদি সবাইকে গুণ করি তাহলে হচ্ছে 3 দিয়ে সবাইকে গুণ করলে এইচ ইস্টু আর মানে এইচ ইস্টু উপরে সবাইকে 3 দিয়ে গুণ করছি 2r ইস্টু 3h সমান উচ্চতা ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট আচ্ছা এই যে অর্ধগোলক এই অর্ধগোলকের ক্ষেত্রে এর এই ব্যাসার্ধ যাওয়ায় এর উচ্চতা এইচ তো সেমই হয় তাহলে এই আরটাকে আমরা এইচ দিয়ে যদি রিপ্লেস করে দিই আরটাকে এইচ দিয়ে রিপ্লেস করে দিলে আমার অ্যান্সার আসবে 1:2:3 ওকে এটাই হচ্ছে আমার অ্যান্সার ভালো অঙ্ক
এমসিকিউ নয়, এসিকিউ এর জন্য ভালো অঙ্ক। দেখে নাও। দেখে নাও, দেখে নাও। এখানে লিখে দিতে পারো, হ্যাঁ এইখানটায় লিখে দিতে পারো, যেহেতু অর্ধগোলকের 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 ব্যাসার্ধ সমান উচ্চতা, তাই আর ইকুয়াল টু এইখানের ক্ষেত্রে শুধু এর ক্ষেত্রে আমরা রিপ্লেস করেছি, এটা লিখে দিলে ভালো হয়। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। এবার আমরা করব 15 দাগ। 15 দাগ বলছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ r1 সমান কত? r1 সমান 6 সেন্টিমিটার। ফাঁপা গোলকের ভেতরের ব্যাসার্ধ r2 সমান কত হবে বলছে? 1 সেমি পুরু, তার মানে এর থেকে 1 সেমি কম হবে, 6 মাইনাস 1 সেমি ইকুয়াল টু 5 সেমি। ওকে, 5 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে আমাকে? 2 সেমি। 2 সেমি হলে বলছে যে ওই বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য মানে উচ্চতা কত? নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান এইচ ধরি। সেম কনসেপ্ট, সেম ভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এখান থেকে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি, মানে এর যা আয়তন হবে এরও আয়তন সেম হবে, আলটিমেটলি কথা এই। তাহলে এই ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? ফাঁপা গোলকের ক্ষেত্রে ফাঁপা গোলকের আয়তন, তাই তো? আয়তন হচ্ছে 4/3 পাই কমন নিলে r1 তার কিউব মাইনাস r2 তার কিউব হচ্ছে গোলকের আয়তন। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, মানে ক্যাপিটাল আর তার স্কোয়ার ইন্টু এইচ। পাই পাই কেটে দিই, 4/3 r1 হচ্ছে 6, 6 কিউব করলে 636, 636 গুণ 6, 636-এর 6 হাতে 3, 6 3 6 18 আর 3 21, 216 মাইনাস 5-এর কিউব করলে 5 5 25, 5 25 125 ইকুয়াল টু আর স্কোয়ারের মান হচ্ছে আর হচ্ছে 2a স্কোয়ার ইন্টু এইচ। বা এইচটাকে এই পাশে রাখি, বাকি সব এই পাশে নিয়ে যাব। উপরে 4 নিচে 3 ইন্টু 5 আর কত হলে 6 হয় 1 হলে, 2 আর কত হলে 11 হয় 9 হলে, কত হলে 11 হয় 9 হলে, হাতে 1 1 1 মিলে গেল, ওই সরি 1 আর 1 2 2 মিলে গেল 0। তাহলে এখানে হচ্ছে আমার 91 ইন্টু 4/3 হয়েছে। এই 2 এর স্কোয়ার এই পাশে গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 4 4 কাটলাম, 91/3। 91/3। এটাকে যদি সুন্দর ভদ্র সভ্য আরো করতে চাও তুমি এভাবে করতে পারো। তোমার হচ্ছে
3390 এটা করতে পারো ম্যাক্সিমাম, বা এই অবধি রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এত সেন্টিমিটার তার উচ্চতা হবে। ওকে, ঠিক হ্যাঁ, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক বলছে 16 দাগ। এরকম একটা অঙ্ক তোমাদের প্রয়োগেও আছে। 16 দাগ অঙ্কে বলছে যে 2 মিটার লম্বা একটি আয়ত ঘনকাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং আয়ত ঘনকাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে তা হিসাব করে লিখে। দেখো বলছে যে কি করে আঁকিব, চেষ্টা তো করি। এরকম একটা কাঠের গুঁড়ি আছে এবং এর যে প্রস্থচ্ছেদ, তার মানে এটা, এই প্রস্থচ্ছেদটা হচ্ছে তোমার বর্গাকার এবং এই বর্গাকার প্রস্থচ্ছেদের আর এর লম্বা হচ্ছে 2 মিটার, তাই তো, 2 মিটার লম্বা। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার। এই 2 মিটারটাকে যদি আমি ডেসিমিটারে করি তাহলে এটা হবে আমার 20 ডেসিমিটার। ওকে, এবার বলছি যে এখান থেকে আমাকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত হয়, এটাকে যদি আমি লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করি, এটাকে যদি আমি লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করি, সেক্ষেত্রে আমার এই টাইপের হবে গুড়িটা। এরকম একটা অঙ্ক আগে আমরা করেছি, বর্গাকার তোমার ইসের থেকে, বর্গাকার কাঠের গুঁড়ি থেকে লম্ববৃত্তাকার শঙ্কু বার করেছিলাম, সেমই অঙ্ক, চাপের কিছু নেই। তাহলে এর যে ব্যাস হবে, এর যে ব্যাস, যে গুড়ির লম্ববৃত্তাকার গুড়ি যেটা আমরা বার করব, তার যে ব্যাস হবে সেটা হবে এর দৈর্ঘ্যের সমান। ঠিক, এর দৈর্ঘ্যের সমান ব্যাস হবে, আর এর দৈর্ঘ্যটা মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা সেম রইবে। ওকে, এবার আমরা অঙ্কের দিকে যাই। আয়ত ঘনকাকার কাঠের গুঁড়িটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যদি লম্ব বৃত্তাকার সব থেকে কম কাঠ নষ্ট করে যদি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির গুড়ি কেটে নেওয়া হয়, তবে চোঙাকৃতির গুড়ির ভূমির ব্যাস সমান সমান 14 ডেসিমিটার হবে। অতএব ব্যাসার্ধ আর সমান সমান 14/2 তো 7 ডেসিমিটার হবে এবং উচ্চতা বা দৈর্ঘ্য ওই
গুড়ির দৈর্ঘ্যের সমান হবে। জাস্ট মিনস অতএব এইচ ইকুয়াল টু 20 ডেসিমিটার। ঠিক, এবার তাহলে আমাকে বলছে যে এই যে গুড়ি, এই গুড়ির আয়তন কত হবে। অতএব লম্ব বৃত্তাকার চোঙাকৃতির গুড়িতে কাঠ থাকবে। ঠিক, তার যা আয়তন সেই পরিমাণে কাঠ থাকবে। তাহলে লম্ব বৃত্তাকার গুড়ির ক্ষেত্রে আমরা আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 7 × 7 × এইচ হচ্ছে 20। এত ঘন ডেসিমিটার। একটার সাথে কেটে দিলাম। 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 × 20 ইকুয়াল টু 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 2 একে 2 আর 1 3। এত ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার আমি কি পেলাম, তোমার কাঠ পেলাম। এই পরিমাণ কাঠ আমার এই যে গুড়িটা আমি কেটে নেব সেই গুড়িতে থাকবে। তাহলে বলছে কতটা কাঠ নষ্ট হবে। এবার কাঠ কতটা নষ্ট হবে সেটা বার করতে গেলে আমার এর আয়তন থেকে এর আয়তন বাদ দিতে হবে। ঠিক, তাহলে আমি এখানে একবারে ডিরেক্টলি লিখছি, অতএব কাঠ নষ্ট হবে। তাহলে বড়টার আয়তন কি হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 14 × 14 × 20 মাইনাস 3080 ডেসিমিটার কিউব, মানে ঘন ডেসিমিটার। 14 × 14 করলে যেন কত হয়, 144। 196 × 20 3920। এটাকে করলে হচ্ছে 3920 মাইনাস 3080 ইকুয়াল টু 00। 8 আর কতলি 12 হয়, 4 হলে হাতে 1, 1 আর কতলি 9 হয়, 8 হলে 840 ডেসিমিটার কিউব। এটাকে চাইলে মিটার কিউব বা ঘনমিটারে তোমরা কনভার্ট করে নিতে পারো, কিন্তু এটা যেটা আমি দেখেছি এটা রাখলেও কোনো দুঃখ কষ্ট দুবিধা নেই, বা কোনো স্যার এটাকে কেটে দেবেন না। ঠিক আছে, তো আমরা এখানে শেষ করছি আজকের মতো। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা এই পরিমিতির 5খানা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তারপরে সবগুলো একসাথে আমরা এর এমসিকিউ এসএকিউ গুলো করে নেব। তো আশা করছি সেই ক্লাসটা তোমাদের নেক্সট যে আমার যে ম্যাথের ক্লাস আপলোড হবে সেই ক্লাসে তোমাদের এই পরিমিতির যে এমসিকিউ এসএকিউ গুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও একবার তোমাদের কাছে অনুরোধ বলতে পারো, অনুরোধই রইল, যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও, আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই প্রচেষ্টা, তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যাদের কাজে আসতে পারে এই ভিডিওগুলো, যাদের কাজে আসতে পারে তাদের সঙ্গে শেয়ার করো। তো চলো, নমস্কার, ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও আসা অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।